তো থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের টপিক হচ্ছে তোমাদের বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ আর সঙ্গে থাকছে হচ্ছে আরো ইন্টারেস্টিং কিছু টপিক। তো তার জন্য তোমাদের আগে জানতে হবে যে বৃত্তটা কিভাবে আঁকতে হয় এবং বৃত্তের বিভিন্ন অংশ, মানে আমি বলতে চাইছি জ্যা, কোনটা ব্যাস, কোন ব্যাসার্ধ, কোনটা কেন্দ্র, সেটা আগে। তো সেটা একটুখানি আগে দেখে নাও যে কোনটাকে কিভাবে আঁকতে হয় এবং কিভাবে নামকরণ করতে হয়। ঠিক আছে, মনে করো একটি বৃত্ত তুমি আঁকলেই ভাবে। ঠিক আছে, আশা করি সবাই জানো যে কিভাবে বৃত্ত আঁকতে হয়। তো এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত যে একটি সরলরেখা গেছে, মনে করো আমি নামকরণ করলাম এ বি। ঠিক আছে, এটা পরে বলছি কি, একটা সোজা চলে গেছে কেন্দ্র বরাবর, এটা মনে করে নামকরণ করলাম পি কিউ। আর এখান থেকে একটা সরলরেখাংশ চলে গেছে হচ্ছে এখানে, এটা হচ্ছে নামকরণ করলাম এস। ঠিক আছে, আর এটা হচ্ছে ও নামকরণ করলাম। তাহলে ওটাকে বলা হবে হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, এবারে চলে আসছি এই এ বি। দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এ বিটা হচ্ছে জ্যা। তাহলে জ্যা আমরা কাকে বলবো? জ্যা হচ্ছে বৃত্তের পরিধির কোনো একটি বিন্দু থেকে অপর প্রান্তের বৃত্তের পরিধির কোনো একটি বিন্দু পর্যন্ত যদি একটি সরলরেখাংশ টানা যায়, কিন্তু সেটা কখনোই এই কেন্দ্রকে ছেদ করবে না, তখন সেটা হবে হচ্ছে জ্যা। আমি অবশ্যই এই সংখ্যাগুলো লিখিয়ে দেবো, কিন্তু আগে হচ্ছে ভালো করে বুঝতে হবে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে পি থেকে কিউ পর্যন্ত, এই যে পি কিউ লেখা আছে, এই পি কিউটাকে বলা হবে হচ্ছে ব্যাস। তাহলে জ্যা এবং ব্যাসের থেকে ব্যাসের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে, দেখো একটি বৃত্তের এক প্রান্ত থেকে, মানে একটা পরিধির কোনো একটি বিন্দু থেকে অপর প্রান্তের বৃত্তের পরিধির কোনো একটি বিন্দু পর্যন্ত যে রেখাংশ গেছে, কিন্তু মনে রাখতে হবে এটি হচ্ছে কেন্দ্র ভেদ করে গেছে। তখন যদি যদি এটাকে ভেদ করে যায় কোনো রেখাংশ, তখন সেটাকে বলা হবে হচ্ছে ব্যাস। এবার এই ব্যাসের দেখো দুটো পার্ট আছে, একটা এখান থেকে এইটুকুনি এবং আরেকটা এখান থেকে এইটুকুনি, দুটোই কিন্তু সেম আছে। কারণ আমরা জানি এই যে কেন্দ্রর চারিদিকে, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সব হচ্ছে সেম টু সেম। একটু আঁকার সমস্যা হয়েছে, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নেবে পুরো জিনিসটা। তাহলে এটা হচ্ছে পি ও সমান সমান ও কিউ। এটাকে কিন্তু আমি বলতে পারবো ব্যাসের অর্ধেক। ঠিক আছে, ব্যাস বাই টু মানে ব্যাসের অর্ধেক, এটাকে বলা হবে হচ্ছে ব্যাসার্ধ। আশা করি মনে থাকবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই ব্যাসার্ধের মতো আরো একটা জিনিস হচ্ছে এখানে ওএস আছে, যেটা একদম সরাসরি কেন্দ্র থেকে এই পরিধির কোনো একটি বিন্দু পর্যন্ত আছে, এটাকেও কিন্তু বলা হবে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকেও কিন্তু বলা হবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটি বৃত্তের এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত, মানে কেন্দ্র থেকে পরিধিস্থ কোনো একটি বিন্দু পর্যন্ত, এটাকে কি বলা হবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এরকম কিন্তু আমি অসংখ্য আঁকতে পারি। ঠিক আছে, এরকম অসংখ্য কিন্তু আঁকতে পারি। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে কিন্তু হবে হচ্ছে অসংখ্য। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমি বৃত্তটাকে এঁকে যদি কেন্দ্র বরাবর একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত এরকম সরলরেখাংশ অঙ্কন করি, তখন সেটাকে হয়ে যাবে হচ্ছে, বলো কি বলবে? ওটাকে বলা হবে হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসও কিন্তু কি হবে? ব্যাসও কিন্তু হবে হচ্ছে অসংখ্য। ঠিক আছে, বোঝা গেছে আশা করি নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট দেখো, কোন একটি বৃত্ত অঙ্কন করে এখানে নামকরণ করলে হয়তো ও, এবং তুমি যা এখান থেকে এই পর্যন্ত আঁকলে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, খুব সাবধানে কোন রকম যেন মিডিল এই যে পয়েন্টটাকে, কেন্দ্রকে যেন টাচ না করে। যদি কেন্দ্রকে টাচ করে তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু হয়ে যাবে ব্যাস। তাহলে এরকম আমি যদি পরপর আঁকতে থাকি, তাহলে কি এখানে শেষ হবে? একদমই নয়। আবার কিন্তু এইভাবে কিন্তু আঁকা যায়। ঠিক আছে, যদি সেরকমই হয় তাহলে কিন্তু এটা কি হবে? এটা হচ্ছে জ্যা। জ্যাটাও কিন্তু হবে হচ্ছে অসংখ্য। জ্যাও কিন্তু অসংখ্য, মানে অসংখ্য বার কিন্তু আঁকা যায়। এবার তোমাদের আরেকটা ধারণা দিই, এই তুমি যে জ্যা আঁকছো, সব থেকে ছোট জ্যা হচ্ছে এই একদম উপরে যেটা মিশে রয়েছে একদম উপরে, তার থেকে একটু বড়, একটু বড়, একটু বড় করতে করতে, একটু বড় করতে 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 একদম এই মিডিল বরাবর, কেন্দ্র বরাবর যখন এই জ্যাটা চলে যাবে, তখন কিন্তু সে আর জ্যা থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে। তাহলে কিন্তু বলা যায় যে বৃত্তের সর্ববৃহৎ যে জ্যাটা, সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে ব্যাস। সর্ববৃহৎ যে ব্যাসটা, সর্ববৃহৎ যে জ্যাটা, সেটাই কিন্তু বলা হবে হচ্ছে ব্যাস। এইগুলো কিন্তু জানতে হবে, কারণ একটু পরেই আমরা বিভিন্ন কোয়েশ্চেন করব, খুব ইন্টারেস্টিং, পরপর দেখতে থাকো। এবার চলে আসছি আজকের মেন জিনিস, যেগুলো মানে এইগুলো না জানলে কিন্তু ওইগুলো জানতে পারতেন না। তো এবার আলোচনা করা হবে হচ্ছে কোনটি বৃত্তচাপ, কোনটি উপচাপ এবং কিভাবে অধিচাপ অঙ্কন করতে হয়। দেখো, বৃত্তচাপ হচ্ছে খুবই সোজা। যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিন এবং সেখান থেকে যদি একটি বৃত্ত অঙ্কন করি এইভাবে, তো এই বৃত্তের কতগুলি নির্দিষ্ট পার্ট আছে। কিরকম? যদি এই বৃত্তটা মাঝখান থেকে এরকম করে মুছে দিই, তাহলে ব্যাপারটা এরকম এসে দাঁড়ায় এইভাবে। এইভাবে কিন্তু বৃত্ত অঙ্কন করা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি এই ডট ডট গুলো আরেকটু বেশি বড় করে দিই, তাহলে আমরা বৃত্তটাকে পাবো ঠিক এইরকম। তাহলে এই বৃত্ত অঙ্কন করতে যতগুলো এরকম আমাদের বক্ররেখা দরকার হলো, ঠিক ততগুলি হচ্ছে আমাদের বৃত্তচাপ। মানে আমরা এখানে যাই করলাম না কেন।
এখানে যে বক্ররেখাগুলো অঙ্কন করলাম সেগুলোই কিন্তু হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপ দিয়ে কিন্তু বৃত্তটা অঙ্কন করা সম্ভব এবং বলতে গেলে বৃত্তের ক্ষেত্রে বৃত্তচাপের সংখ্যা হচ্ছে অসংখ্য। আচ্ছা, এবার অধিচাপ কোনটা এবং উপচাপ কোনটা দেখা যাক। তো একটি বৃত্তকে সিম্পল একটি বৃত্তকে যদি আমরা এটাকে কেন্দ্র নামকরণ করি এবং এখান থেকে যদি একটা জ্যা অঙ্কন করি এখান থেকে এই পর্যন্ত, তোমরা যে এইভাবে করলেও হবে। তো এই জ্যাটা এই বৃত্তকে ২ টি অংশে বিভক্ত করেছে। সমান নয় কিন্তু, এমনি ২ টি অংশে বিভক্ত করেছে। একটা হচ্ছে এই ছোট পার্ট, আরেকটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়ে এই যে যাচ্ছে। এখান থেকে গিয়ে ঠিক এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত মানে যে বড় পার্টটা সেটা। তো এখানে যদি আমি নামকরণ করি P আর Q এবং যদি এখানে একটা নামকরণ করি যেকোনো একটা বিন্দুকে A, এখানে একটা বিন্দুকে নামকরণ করলাম B, তারপর এটা হচ্ছে C আর এটা হচ্ছে D। তাহলে আমরা বলতে পারি যে এর মধ্যে উপচাপ আছে এবং অধিচাপও আছে। তাহলে বলতে গেলে এখানে এই ছোট যে অংশটা সেটাকে বলা হবে হচ্ছে উপচাপ এবং বড় যে অংশটা সেটাকে হচ্ছে অধিচাপ বলা হবে। এবার কথা হচ্ছে অধিচাপটাকে লিখবো কিভাবে? লিখবো হচ্ছে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট করবো P থেকে P, B, C, D, Q, P, B, C, D এবং হচ্ছে Q এবং প্রত্যেকটা এই যে লেখাটা হলো এটা কিন্তু আমরা এইভাবে একটা বক্ররেখার মাধ্যমে প্রকাশ করব। তো এটা হচ্ছে অধিচাপ যেটা হচ্ছে সবথেকে বড় আর উপচাপ হচ্ছে এখান থেকে P, A, Q মানে হচ্ছে এই P, A আর এই হচ্ছে Q। তো P, A, Q এটা হচ্ছে এই বক্ররেখা দ্বারা প্রকাশ করা হবে। নেক্সট দেখবো হচ্ছে আমরা অর্ধবৃত্ত এবং তার সঙ্গে দেখবো হচ্ছে আরেকটা জিনিস সেটি হচ্ছে বৃত্তকলা। এই যে লেখা আছে এখানে বৃত্তকলা। আরেকটা দেখবো হচ্ছে অর্ধবৃত্ত। তো দুটোই হচ্ছে খুবই সোজা একটি জিনিস। তো অর্ধবৃত্ত হচ্ছে যে যদি এরকম একটি বৃত্ত অঙ্কন করা হয়, তো কোনো একটি বৃত্তের অর্ধবৃত্ত মানে হচ্ছে ঠিক তার কেন্দ্র বরাবর যদি মাঝখান থেকে এরকম ভাগ করে দেওয়া হয়, তাহলে এর একটা উপরের পোরশন এবং একটি নিচের পোরশন পাওয়া যাচ্ছে এবং এই দুটোই পোরশনই কিন্তু সমান। তো এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত এবং এই সাইডটাও হচ্ছে এটাকে বলা হবে হচ্ছে অর্ধবৃত্ত এবং দুটোই কিন্তু পুরো সেম টু সেম কারণ এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ কোনো একটি ব্যাস যদি বৃত্তটিকে সমান দুটি অংশে বিভক্ত করে তখন সেটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত দুটি কেমন দেখতে হবে? একটা হচ্ছে এখান থেকে এইরকম, ঠিক আছে? আর একটা হবে এটা উপরের পার্ট আর আরেকটা হচ্ছে এর নিচের পার্ট, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা হচ্ছে বৃত্তের খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা একটু অন্যরকম। কারণ হচ্ছে কোনো একটি বৃত্ত যদি আমরা অঙ্কন করি এবং সেই বৃত্তের একটি কেন্দ্র থাকবে এবং বৃত্তকলা আঁকতে গেলে সেই কেন্দ্র থেকে জাস্ট আমরা দুটো ব্যাসার্ধ আঁকবো এবং তুমি জানো যে ব্যাসার্ধটা কি? তো এখান থেকে এইটুকুনি একটা আঁকবে যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর এখান থেকে আরেকটি ব্যাসার্ধ আরেকটি ব্যাসার্ধ আঁকবে এবং এই দুটো ব্যাসার্ধ নিয়ে বৃত্তের মধ্যে যে একটি ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রটিকে বলা হবে হচ্ছে বৃত্তকলা। অর্থাৎ এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এই বৃত্তটাকে এই যে ক্ষেত্রটাকে বলা হবে হচ্ছে বৃত্তকলা। যদি কেউ কোয়েশ্চেন করে যে বাদবাকি যে অংশটি এখানে পড়ে আছে এটাও তো একটি বৃত্তের মানে অংশের মধ্যেই পড়ে যেগুলো হচ্ছে দুটো ব্যাসার্ধ দ্বারা ভাগ করেছে। তো এটাকেও বলা হবে মানে বৃত্তকলা। তো এটা আরো একটা বৃত্তকলা। ঠিক আছে? তাহলে একটি বৃত্তের কতগুলি বৃত্তকলা হতে পারে? যদি অসংখ্য ব্যাসার্ধ হয়, একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ তোমরা সবাই জানো। তো অসংখ্য যদি ব্যাসার্ধ হয় তাহলে সেক্ষেত্রে যে বৃত্তকলার সংখ্যা সেটাও কিন্তু অসংখ্যই হবে। মানে এই একটা বৃত্তকলা, এই একটা বৃত্তকলা, এই একটা বৃত্ত মানে প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে বৃত্তকলা এখানে আছে। তাহলে বলাই যায় যে যতগুলো বৃত্তকলা যতগুলো ব্যাসার্ধ টানা সম্ভব ঠিক ততগুলোই কিন্তু বৃত্তকলা হবে। তো এবার কিছু শর্ট কোয়েশ্চেন করা যাক। এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মোটামুটি বৃত্ত নিয়ে আলোচনা করছো বা বৃত্ত সম্পর্কে নতুন জানছো সেগুলো। আচ্ছা, এখানে লেখা আছে যে বৃত্তের ছবি দেখি এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মানে উত্তর খুঁজি। তো এখানে যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ও বিন্দু হলো বৃত্তের কি? এই যে ও বিন্দুটা এই ও বিন্দুটা বৃত্তের কি? এটা হবে হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? ও বৃত্তটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। নেক্সট হচ্ছে ও কিউ রেখাংশে সরলরেখাংশ হলো বৃত্তের কি? ও কিউ কোথায়? ও কিউ হচ্ছে এটা অর্থাৎ এটিকে কি বলা হবে? এটিকে বলা হবে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, নেক্সট হচ্ছে পি কিউ। পি কিউ হচ্ছে একদম এ মাথা থেকে এ মাথা পর্যন্ত টোটালটা পি কিউ। পি কিউটা হচ্ছে এখানে ব্যাস। বজ্রফল আকার দন্তের স। আচ্ছা, ওপি রেখাংশ হলো বৃত্তের কি? ওপি কোথায়? এই হচ্ছে ও আর এই হচ্ছে পি। ওপি রেখাংশ হলো বৃত্তের কি? এখান থেকে এটুকু কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে ব্যাসার্ধ। নেক্সট এমএন সরল রেখাংশ বৃত্তের কি? এমএন। এখান থেকে এইটুকুনি। এটা কি? এটা হচ্ছে জ্যা। ঠিক আছে? নেক্সট এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে বিভক্ত করেছে। এম এবং এন। যদি পার্টিকুলারলি কোনো বিন্দুকে বিন্দুর নাম করে দেয় তাহলে সেই মানে বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। কেন বললাম চাপ? কারণ এই যদি mn হয় তাহলে একটা হচ্ছে এইরকম একটা চাপ আর আরেকটা হচ্ছে এইরকম একটা চাপ। ছোটটাকে বলা হয় হচ্ছে উপচাপ আর বড় যে চাপটা সেটা বলা হচ্ছে অধিচাপ। আচ্ছা, SR হচ্ছে বৃত্তচাপ। SO এবং RO ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তের ক্ষেত্রের অংশকে কি বলা হয়? SR কোথায় আছে? SR এইটা হচ্ছে SR। ঠিক আছে? SO মানে হচ্ছে SO এটা হচ্ছে SO আর হচ্ছে RO অর্থাৎ এই যে হচ্ছে RO।
মানে আমাদেরকে এইটুকুনি জায়গাকে ডিনোট করতে বলছে, এবং এইটুকু জায়গাকে আমরা কিভাবে বলতে পারি বা কি নামকরণ করতে পারি সেটা এখানে বলা হয়েছে। তো এখানে এই যে দুটো আমি এখানে রং করে দিয়েছি এই দুটো, তো এই দুটো হচ্ছে বৃত্ত কলা। ঠিক আছে, এই দুটো হচ্ছে বৃত্তকলা। নেক্সট হচ্ছে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে, পি কিউ কোথায় পেয়েছি, পি আর এটা হচ্ছে কিউ। পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে দুটি সমান অংশে ভাগ করলে তাকে কি বলা হবে, এটা হবে হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, তো নেক্সট এবার যেগুলো ঠিক সেগুলো রাইট এবং ভুল বাক্যের পাশে যে ক্রস দিতে বলেছে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে বৃত্তের সব ব্যাসই হচ্ছে যা। যদি একটি বৃত্ত আমি অঙ্কন করি এবং সেখানে যদি এরকম একটি ব্যাস থাকে, যদি এরকম অফুরন্ত যদি ব্যাস এরকম থেকেই থাকে, তাহলে থেকে থাকে বলতে এগুলো অসংখ্যই যায়, মানে অসংখ্যই ব্যাস, এবং প্রত্যেকটা কিন্তু ব্যাস কিরকম ব্যাস, প্রত্যেকটা কিন্তু বৃহত্তম ব্যাস। তাহলে বলা যায় যে বৃত্তের সব ব্যাসই হচ্ছে জ্যা, অর্থাৎ এটা সঠিক। বৃত্তের সব জ্যা হচ্ছে বৃহত্তম ব্যাস, প্রত্যেকটা জ্যা কিন্তু বৃহত্তম ব্যাস নয়, কারণ যদি একটি বৃত্তের এটা যদি কেন্দ্র, যদি আমি এখান থেকে একটি জ্যা অঙ্কন করি, এটা কিন্তু ব্যাস নয়। ব্যাস হচ্ছে একমাত্র এই মিডিল বরাবর যখন যাবে তখনই হচ্ছে এর ব্যাস, তাহলে এটা হচ্ছে ক্রস। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যা হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য যা হবে, মানে ব্যাসের দৈর্ঘ্য যা হবে ব্যাসার্ধ থেকে দ্বিগুণ করলে কিন্তু সেটা হবে, অর্থাৎ এটি সঠিক। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের একটি অংশ, বৃত্তাকার ক্ষেত্রের একটি অংশ, এটি সঠিক। বৃত্তচাপ বৃত্তের একটি অংশ, এটিও সঠিক। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, মানে এই যে বিন্দুটা আছে এখানে ডট মাঝখানে, এটা একটি নির্দিষ্ট বিন্দু। আর হচ্ছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর পরস্পরচ্ছেদী। ছবিটা ঠিক এরকম হবে যে যদি দুটো কোনো এই হচ্ছে একটি বৃত্ত, এবং বলেছে যে বৃত্তের কেন্দ্র একই বৃত্তের যেকোনো দুটি ব্যাস, আমি যেকোনো দুটি ব্যাস আঁকছি, তাহলে ব্যাস হচ্ছে একটা এখান থেকে এরকম আঁকলাম, এরকম আঁকলাম, আরেকটি ব্যাস হচ্ছে এখান থেকে এরকম আঁকলাম। তো এই দুটি ব্যাস হচ্ছে পরস্পরছেদী, অর্থাৎ ঠিক এইখানে কিন্তু ছেদ করছে। তাহলে এখানে ঠিক না ভুল, এটা কিন্তু অবশ্যই ঠিক হবে। তো আজকে আলোচনা করা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে পুরো বৃত্ত সম্পর্কে পুরোটা জিনিস, এবং কিভাবে আঁকতে হয় সেটা, সঙ্গে বৃত্তচাপ বৃত্তকলা এবং অর্ধবৃত্ত সম্পর্কে আলোচনা করা হলো, এবং সেখানে রইলো হচ্ছে বৃত্তচাপ উপচাপ এবং হচ্ছে অতিচাপ।